জানি না কি হতে চলেছে আজ। আজ আমার বড্ড ভয় লাগছে। মনে হচ্ছে এই বুঝি কিছু একটা ঘটে যাবে। আর তাছাড়া আজ আমার বন্ধু শুধুমাত্র আমাকে মনুষ্যরূপে ফিরিয়ে দেবে বলে ওই বিপদের পথে পা বাড়িয়েছে। আমি তাকে কতবার নিষেধ করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। সে আমাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ও আমার জন্য এত কষ্ট কেন করছে? তাহলে কি ও আমার মতো আমাকেও মনে মনে ভালোবেসে ফেলেছে? না না, এটা আমি কি ভাবছি? ও তো আমাকে একটা পাখির রূপেই চিনতো মাত্র। আজ তো জানলো যে আমি পাখি নই, একজন রাজকুমার। এ কি, তুমি এখানে? তুমি এখানে এই ঘরে কেন এসেছো? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আর এই ঘরেই বা কেন এসেছো? তুমি কি জানো না এই ঘর একটি পরিত্যক্ত ঘর? অনেক অনেক বছর ধরে এই ঘরটি তালাবদ্ধ ছিল, আর এখানে কারো প্রবেশ অনুমতি পর্যন্ত নেই। কিন্তু তারপরও তুমি এখানে কেন এসেছো বলো আমাকে। আর তাছাড়া তোমার পাশে এই তোতা পাখিটি কি করে এলো? এভাবে খাঁচায় বন্দি করেই বা রেখেছো কেন? এখন এখন আমি কি করব? এখন আমার স্বামীকে আমি কি বলবো? আর আমার স্বামীকে দেখে মনে হচ্ছে ও বড্ড রেগে আছে আমার উপর। না না না, আমাকে বুদ্ধি করে কিছু একটা করতেই হবে, যেন আমার স্বামী আমার উপর কিছুতেই রাগ না করতে পারে। কিন্তু এখন এখন আমি কি করে বোঝাবো তাকে, সেটাই তো বুঝতে পারছি না। কি হলো কি গিন্নি, তুমি চুপ করে আসো কেন? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আর তুমি কেন এসেছো এই কক্ষে? আর তাছাড়া আমি এই বাড়িতে ঢোকার সাথে সাথেই ধূপ আর ঘিয়ের গন্ধ পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল কেউ এই বাড়িতে যজ্ঞ করছে। এমনকি সেই যজ্ঞের গন্ধ আমি এই ঘর থেকেই পাচ্ছিলাম। আর তাই তো একটুও দেরি না করে এখানে চলে এসেছি। আর এখানে এসে দেখি তুমি এখানে, কিন্তু এখানে তো কাউকে যজ্ঞ করতে দেখতে পাচ্ছি না। বলো বলো, একটু আগে কি কেউ এখানে যজ্ঞ করছিল নাকি? আমার স্বামী হচ্ছে মহা চালাক একজন মানুষ, আর তাই তো এই যজ্ঞের আগুনের গন্ধ টের পেয়ে সেই গন্ধ শুকতে শুকতে এখানে অব্দি চলেও এসেছে। এখন এখন আমি ওনাকে কি করে বোঝাবো সেটাই তো বুঝতে পারছি না। না 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 না, কিছু একটা তো আমাকে করতেই হবে। গিন্নি, আমি তখন থেকে দেখছি তুমি চুপ করে আসো। তুমি আমার কথার উত্তর দিচ্ছ না। এখন পর্যন্ত আমি তোমাকে এতগুলো প্রশ্ন করলাম, তুমি আমার একটি প্রশ্নের উত্তরও না দিয়ে চুপ করে দাঁড়িয়ে আসো। গিন্নি, আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো অন্যায় করছো। তবে আমিও তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি সত্যি কোনো অন্যায় করে থাকো তাহলে কিন্তু তোমার কি অবস্থা করব আমি সেটা তুমি খুব ভালো করেই জানো। বন্ধু, অবশেষে তুমি আমাকে চিনতে পেরেছো। এতে যে আমি কতটা আনন্দিত হয়েছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আনন্দিত তুমি কেন হবে রাজকুমার? আনন্দিত তো হয়েছি আমি, কারণ তোমাকে আমি এখন হাতের মুঠোয় পেয়ে গেছি। তবে এক্ষুনি তোমাকে আমি হত্যা করব কিনা সেটা বুঝতে পারছি না, কারণ আমি জানি যখনই আমি তোমাকে হত্যা করতে যাব তুমি এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে পারো। আর আমি তখন তোমাকে আর ধরতেও পারবো না, আর হত্যা করতেও পারবো না। তার থেকে তোমাকে বরং আমি বুদ্ধি করে চলে বলে কৌশলে আমার সাথে আমার প্রাসাদে নিয়ে যাব, আর সেখানে নিয়ে গিয়ে তোমাকে আমি আমার মতো করে হত্যা করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। কিন্তু ওকে আমি কি করে আমার সাথে নিয়ে যাব? ও কি আমার সাথে যেতে রাজি হবে? না না, যে করেই হোক আমাকে ওকে রাজি করাতেই হবে। কি হলো কি বন্ধু, তুমি চুপ করে আসো যে? কোনো কথা বলছো না কেন? কিছু কি ভাবছো নাকি? না না, আমি কিছুই ভাবছি না। আসলে তোমাকে দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে। তুমি একজন রাজকুমার হয়েও একটা পাখির রূপে ঘুরে বেড়াচ্ছ, সহ্য করতে পারছি না আমি। কষ্ট পেও না, এটা আমার নিয়তি। আমি আবার নিজের রূপে ফিরে আসতে পারবো। তবে আমার নিজের পরিবারের জন্য আমার বড্ড কষ্ট হয়, দুঃখ হয়। কারণ বাবা মা দুজনেই তো আমাকে কেউ চিনতে পারছে না। আমি জানি, আর কেউ তোমার দুঃখ কষ্ট বুঝুক আর না বুঝুক, আমি ঠিকই তোমার দুঃখ কষ্ট বুঝি। আর আমি এটাও জানি যে তুমি এই জঙ্গলে পাখি রূপে ছিলে, আর তাই তো তোমাকে খুঁজে বের করার জন্য আমি এখানে এসেছি। আর তুমি শুনলে খুশি হবে যে মহারাজ এবং রানীমা দুজনেই জানে যে তুমি পাখি রূপে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। কারণ রাজগণক গণনা করে সবকিছু মহারাজ আর রানীমাকে সবকিছু বলেছে। আর তাই তো তাদের আদেশেই আমি এখানে এসেছি তোমাকে এখান থেকে নিয়ে যেতে। চলো চলো রাজকুমার, তুমি আমার সাথে চলো। না না বন্ধু, আমি এখন তোমার সাথে কিছুতেই যেতে পারবো না।
আমার এই জঙ্গলে একটু কাজ আছে, আর সেই কাজটা সম্পূর্ণ হলে তারপর তোমার সাথে আমি যাব। এ কি, রাজকুমার তো আমার সাথে কিছুতেই যেতে চাইছে না। না না, যে করেই হোক রাজকুমারকে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে, কারণ রাজকুমারকে আমি এখান থেকে না নিয়ে গেলে আমার উদ্দেশ্য সফল হবে না। রাজকুমার, এসব তুমি কি বলছো? তুমি যদি এখন না যাও তাহলে মহারাজ এবং রানী মাঝে বড্ড দুঃখ কষ্ট পাবে। তুমি কি চাও তাদের কষ্ট দিতে? না না, আমি আমি তাদেরকে কষ্ট দিতে চাই না, তবে আমি নিজের রূপে ফিরে আসার পর তারপরেই ফিরে যেতে চাই। আর তুমি কি জানো, আমার নিজের আসল রূপ ফিরে পাওয়ার সময় চলে এসেছে। ঠিক আছে, তুমি না হয় তোমার বাবা মার সাথে দেখা করে আবার এই জঙ্গলে ফিরে এসো, তখন আর আমি তোমাকে কিছুই বলবো না। এখন তুমি আমার সাথে চলো। রাঘব তো ঠিকই বলছে, আমি বরং রাজপ্রাসাদে গিয়ে বাবা মার সাথে দেখা করে আবার আমার বন্ধু ফিরে আসার সাথে সাথে আমিও ফিরে আসব। আমি তোমার সাথে যাব, চলো। যাবে তো বন্ধু আমার সাথে? তাহলে চলো। এরপর রাজকুমার পাখিটি রাঘবের পিছু পিছু রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে অভাগীর ভালো মা সেই সাপটাকে তাড়া করতে থাকে, আর তাড়া করতে করতে এক সময় সেই সাপটি দ্রুত গতিতে চলতে থাকে এবং অনেকটা দূরে চলে যায়, এবং অভাগীর মা সাপটিকে তাড়া করতে ব্যর্থ হয় এবং তাকে হারিয়ে ফেলে। না না, পারলাম না, ওই সাপটিকে কিছুতে আমি ধরতে পারলাম না। ওই সাপটি এত দ্রুত গতিতে পালিয়ে গেল যে আমি তাড়াহুড়ো করে ওকে কোনোভাবে হাতে নাগালে পেলাম না। ও ও ঠিক আমার সামনে দিয়ে ছুটে পালিয়ে গেল, আর আমি যদি কোনোভাবে সাপটিকে ধরতে পারতাম তাহলে আজকে আমি ওকে শেষ করে দিতে পারতাম, ওর সব অন্যায়ের প্রতিশোধও নিতে পারতাম। আর তাছাড়া ও বারবার নিজেকে আমার কাছে নির্দোষ প্রমাণ করতে চাইছিল, কিন্তু ও যতই নিজেকে নির্দোষ ভাবুক না কেন, ওর স্বামী যেহেতু রামুদা আর রামুদার বউকে হত্যা করেছিল, সেহেতু ওর স্বামীর সাথে সাথে তো ও অপরাধ করেছে, আর তাই ওকে শিক্ষা দেওয়াটা খুব দরকার ছিল। আমি যদি কোনোভাবে ওকে শিক্ষা দিতে পারতাম তাহলে আমার অভাগীটা একেবারে নিরাপদ হয়ে যেত। ওই সাপটি আমার অভাগীর কোনো ক্ষতি করতে পারতো না, কিন্তু সেটা তো আর হলোই না। তবে এখন তো মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। এখন পর্যন্ত তো আমি অভাগীকে কোথাও খুঁজে পেলাম না। ও তো জঙ্গলে এবং জঙ্গলের আশেপাশে কোথাও তো নেই। কোথায় গেল তাহলে আমার অভাগীটা? আচ্ছা, এমনটা তো হয়নি যে আমার অভাগী হয়তো বা সন্ধে হয়ে গেছে দেখে বাড়িতে ফিরে গেছে, তাই হবে হয়তো। আর তাছাড়া অভাগী তো আমাকে এটা বলেও ছিল যে সন্ধ্যের আগে এসে বাড়িতে ফিরে যাবে, আর তাই আমি বরং এখন বাড়িতে ফিরে যাই, কারণ বাড়িতে ফিরে গিয়ে যদি আমার অভাগী আমাকে খুঁজে না পায় তাহলে যে আরো দুশ্চিন্তা করবে। যাই, আমি বাড়িতেই ফিরে যাই। আর তাছাড়া ওই সাপটি এরপরও যদি কখনো আমার সামনে পড়ে তখন ওকে আমি উচিত শিক্ষা দেব। এ কথা বলে অভাগীর ভালো মা বাড়ির দিকে রওনা দেয়। না না না, তুমি যে কি বলো না, আমি শুধু শুধু অন্যায় কেন করতে যাব বলো তো? আসলে তুমি যেমন যজ্ঞের আগুনের গন্ধ পাচ্ছিলে ঠিক তেমনি আমিও যজ্ঞের আগুনের গন্ধই পাচ্ছিলাম গো। আর তাই তো আমি ওপরে হাঁটতে হাঁটতে চলে আসি, আর আমারও ঠিক এটাই মনে হয়েছিল যে এই ঘর থেকেই হয়তো বা ওই যজ্ঞের আগুনের গন্ধটা আসছে। এজন্য আমি আর দেরি না করে এই ঘর খুলে ফেলি, কিন্তু এখানে এসে কাউকে যজ্ঞ করতে দেখতে পেলাম না আমি, আর তাই তো আমি বড্ড অবাক হয়ে যাই। তখনই হঠাৎ করে এই তোতা পাখিটি এই দরজা দিয়ে উড়ে এসে ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর আমিও কোনো কিছু না ভেবে এই তোতা পাখিটিকে খাঁচায় বন্দি করে ফেলেছি। এখন ওকে আমি খাঁচায় বন্দি করে রাখবো আমার কাছে। সত্যি সত্যি বলছো তো? তুমি ঠিক এই কারণে এখানে এসেছো? তুমি আমার মতোই ঘরে যজ্ঞের আগুনের গন্ধ পেয়ে এখানে এসেছো?
কিন্তু যজ্ঞের আগুনের গন্ধ পেলাম, অথচ কে যজ্ঞ করছে সেটা বুঝতে পারলাম না। সেটা তো আমারও প্রশ্ন, আমিও তো তখন থেকে কাউকে খুঁজে পাচ্ছি না এখানে। তাহলে এখানে কে যজ্ঞ করছিল বলো তো? নিশ্চয়ই অন্য কোথাও থেকে কেউ যজ্ঞ করছিল, আর সেই যজ্ঞের আগুনের গন্ধই আমরা পাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আর তাছাড়া এখানে যদি কেউ যজ্ঞ করতো তাহলে তাহলে তার কোনো নিশানা ঠিকই থাকতো। যাই হোক, এত কিছু ভেবে লাভ নেই, চলো ঘরে চলো। আর হ্যাঁ, এই ঘর ভালো করে তালা লাগিয়ে দিও। তবে তবে তার আগে পাখিটিকে এক্ষুনি উড়িয়ে দাও। আমি কোনো পাখিকে খাঁচায় বন্দি করে রাখা একদম পছন্দ করি না। হ্যাঁ, আমি এক্ষুনি উড়িয়ে দিচ্ছি এই পাখিটাকে। এরপর মোড়ল গিন্নি সেই তোতা পাখিটিকে সেখান থেকে উড়িয়ে দেয়, আর পাখিটি সেখান থেকে চলে যায়। ওদিকে অভাগী সেই নীল সরোবরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। একের পর এক পথ চলতে থাকে সে, এমনকি এক জঙ্গল পেরিয়ে অন্য একটি জঙ্গলেও প্রবেশ করে সে। আর সে এতটা দূর পথ পাড়ি দিয়ে বড্ড ক্লান্ত হয়ে যায়। আর যেন চলতে পারছি না। চলতে চলতে এতটা দূরে চলে এসেছি, জানি না আরো কতটা দূর চলতে হবে আমাকে। কিন্তু কিন্তু সাধু বাবার কথা মতো তো আমাকে ওই নীল সরোবরে পৌঁছতে গেলে আরো আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। কিন্তু আমি তো এইটুকু পথ পাড়ি দিয়ে এভাবে ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে তাহলে এতটা পথ আমি কি করে পাড়ি দেব? না না না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। যে করেই হোক আমাকে ওই সরোবরের কাছে গিয়ে পৌঁছতেই হবে। তবে আমি এটা বুঝতে পারছি যে আজকের মধ্যে হয়তো বা আমি কোনোভাবে ওই সরোবরে পৌঁছতে পারবো না, কারণ এখনই তো সন্ধে নামতে শুরু করে দিয়েছে। হয়তো বা আরো কিছুক্ষণ মাত্র আমি পথ চলতে পারবো, তারপর রাত নেমে এলে তখন তো আর চলতে পারবো না। আর তাছাড়া রাত নামতে শুরু করলে তো কিছু চোখেই দেখতে পাবো না। রাত হলে আমাকে একটা নিরাপদ জায়গা দেখে বিশ্রাম নিতে হবে, কারণ রাতের বেলায় তো আর জঙ্গলের পথে চলতে পারবো না। আর তাছাড়া হিংস্র পশু পাখি যেই জঙ্গলের মধ্যে সব সময় থাকে, যদি কোনো হিংস্র পশু পাখি আক্রমণ করে তখন আমি কি করব? না না, এত ভয় কেন আমি পাচ্ছি? আমার সাথে তো বিধাতা আছে। আর তাছাড়া আমার বিশ্বাস বিধাতাই আমাকে রক্ষা করবে, কারণ আমি যে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে যাচ্ছি না, আমি একটি ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমি যদি আমার বন্ধুকে মানুষের রূপে ফিরিয়ে দিতে পারি তাহলেও অনেক খুশি হবে, আর আমারও ভালো লাগবে। যাই হোক, শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করব না। রাত গভীর হতে হতে আরো কিছুটা পথ আমি চলতে থাকি। এ কথা বলে অভাগী আবারও চলতে থাকে। এরপর সে খানিকটা দূর চলার পরে আরো অনেক বেশি ক্লান্ত হয়ে যায় এবং নিমিষেই তার শরীরের শক্তি যেন আরো কমতে থাকে। আর তাছাড়া রাতও আরো গভীর হতে থাকে। না না না, আর সম্ভব নয়, আমি আর পারছি না। আমার শরীরের শক্তি যে ক্রমশ কমতে শুরু করেছে। এভাবে যে আমি কিছুতেই চলতে পারছি না। আর তাছাড়া রাত গভীর হওয়ার কারণে তো পথঘাটও ভালোভাবে দেখা যাচ্ছে না। আর আমারও একটু বিশ্রামের প্রয়োজন। আমি এক কাজ করি, আমি কোথাও একটা জায়গা দেখে বিশ্রাম নিয়ে নেই, তারপর কাল সকাল হলেই না হয় আমি আবার চলবো। আর তাছাড়া আমি এতটা দূর পথ পাড়ি দিলাম, কিন্তু একটাও হিংস্র পশু বা প্রাণী কাউকেই তো দেখতে পাইনি। তার মানে নিশ্চয়ই এই জঙ্গলে তেমন কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই। আর তাই এখানে বিশ্রাম নেওয়াটা আমার জন্য মনে হয় বেশ নিরাপদ হবে। ওই তো একটা গাছ। আমি এক কাজ করি, আমি বরং ওই গাছটির নিচে গিয়ে বসে রাতটা কাটিয়ে দেই কোনোভাবে। এ কথা বলে অভাগী সেই গাছটির নিচে বসে পড়ে এবং বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ে। অভাগীর ঘুম বড্ড গভীর হয়ে যায়, আর তখন একটি হিংস্র সিংহ অভাগীর সামনে এসে হাজির হয়ে যায় আর গর্জন করতে থাকে। আর সিংহের গর্জনে অভাগীর ঘুম ভেঙে যায়, আর অভাগী সিংহটিকে দেখে বড্ড ভয় পেয়ে যায়। এটা আমি কি দেখছি? এটা তো একটা সিংহ। আর এই সিংহটি মনে হচ্ছে এক্ষুনি আমার উপর আক্রমণ করবে। এখন কি করে আমি সিংহের হাত থেকে নিজেকে রক্ষা করব? কি করব আমি? কি করে নিজেকে বাঁচাবো আমি সিংহের হাত থেকে?
বন্ধুরা, তাহলে কি সিংহের আক্রমণে অভাগীর প্রাণ নাশ হতে পারে? সেটা জানবো আমরা জিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।